হয়েছিল আগে ক্রমশ এক্সপ্যান্ড করছে। আর উত্তর শুনতে চাই না। শুনুন, আমার প্রশ্নই হচ্ছে এই যে এখনো উত্তর নয়। সুতরাং চন্দ্রাবলী এই জন্য তার ভিতরে দেখা যায় বাম্য ভাব কিছুই নাই, কোনো বাম্য ভাব তিনি দেখান না। না বাবা, এই পরে জানেন আছে দেখান না। তিনি পরে রেসু করে কি জুলুম করতে যাবো, শেষকালে বিগড়ে যাবে, চলে যাবে, থাক, যা বলে তাই, যা যেদিকে খুশি সেই দিকেই খুশি। আর রাধারানী সক্রিয় বলে করে সব। হ্যাঁ, তো তাহলে আপনারা রাধারানীর পারকীয় বলেন, এটা তো কি করে সম্ভব? আমি এবার বলি সখিয়া সম্বন্ধে বলি। বলুন। যখন রাধারানীর উৎকর্ষ দেখাচ্ছিলেন দ্বারকাতে আছে, ওই যে কোথায় সনাতন গোস্বামী লিখেছেন, তখন নববৃন্দাবনে বাড়ি এসে গেছেন, তখন ঘরে অন্দর দ্বারকা এসে গেছেন। তখন ব্রজগোপীগণের উৎকর্ষ শুনে তখন রুক্মিণী সত্যভামার অভিমান হয়েছিল। তখন বললেন যে মুখ্য তনয়া, তোমাকে যে আমি শুনুন গ্রহণ করছি তাদের সাদৃশ্যে আছে বলি। রুক্মিণীও তখন বললেন, দেখো তুমি ব্রজের উৎকর্ষ শুনে কেন এরকম রুষ্টাবেশ হচ্ছ? তোমাকে তুমি তো সক্রিয়, তো এখন যদি কৃষ্ণ তোমাকে ডাকেন তুমি যাবে না, তোমার ছেলের সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির আজ্ঞা নিতে হবে, তারপরে এর আজ্ঞা নেই তোমার কৃষ্ণের কাছে যেতে হবে। আর ওরা কি করে, কৃষ্ণ ডাকিলে বেদ মর্যাদা কুল মর্যাদা সবকে পদধূলিত করে এবং অন্ধকারকে কৃষ্ণ মনে করি চুম্বন করে। তুমি তো সখিয়া, তুমি যেতে পারবে কি? আচ্ছা শুনুন, সে তো হলো, তারও উপরে ডাকলেও যাব না, পায়ে ধরলেও যাব না, সেটা আবার কোথায়? প্রকাশিত রয়েছে বলে না, ওই নরকাসুরের কাছে ছিল না, সব ওদেরই দাসীর কথাই। অত্যন্ত নিম্ন স্তরের দাসী ছাড়া এরকম কোথাও আরো প্রমাণ দেবো, আরো প্রমাণ দেবো। অত্যন্ত নিম্ন স্তরের ভাব বিবাহ হলে সক্রিয় ভাব হয়। আপনারা রাজা রানীর সঙ্গে 1000 বার বিবাহ দিয়েছেন, ব্রহ্মা বিবাহ দিয়েছেন, ব্রজ গোপীগণকে সক্রিয় পরকীয় বলছেন। সব এই যে এই বছরটা তোমরা সব দিয়ে দাও, এই বছর বিয়ে হবে না, ভালো সময় সব বিয়ে দিয়ে দিল কবিদের। হ্যাঁ, সব ব্রজ বালক যত আছে না, এই সেই তাদের সঙ্গে বিয়ে দিয়ে দাও। সে ব্রজ বালকগুলিকে সব হলো কৃষ্ণ, বলে কৃষ্ণ সব সংস্কৃতি হলেন কি? হ্যাঁ, তাহলে কৃষ্ণের সঙ্গে এইসব গোপীদের বিবাহ হয়েছিল কি না? বা ভান্ডির বনে যে ব্রহ্মা এসে বিবাহ দিলেন, ওই রকম লোকগুলিকে বঞ্চনা করবার জন্য অন্যান্য তো বঞ্চনা কিরকম করতেন? ভান্ডির বনে যে রাধাকৃষ্ণের বিবাহ দিলেন ব্রহ্মা, দেখুন এই একবারে স্পষ্ট করে রয়েছে শাস্ত্রে, এরা খালি বললেন পারে। জি গোস্বামী বলছেন যে ওই রকম ধর্মের লোকগুলিকে বঞ্চনা করবার জন্য ব্রহ্মা একটা বিবাহের এইরকম একটা ছিল, এই জন্য দেখেছেন না কিঞ্চিত লেখা। আর একটা প্রমাণ পড়েছে, আর একটা শুনুন। যখন বিবাহ হয় নারায়ণ ঘোষের সঙ্গে, মালাটা আমার গলায় যা, কার সঙ্গে বিয়ে হলো? কার সঙ্গে বিয়ে হলো? কৃষ্ণের সঙ্গে বিয়ে হলো না, তো নারায়ণ ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল। তো ওখানে বোঝানো হয়েছে যার তার কৃষ্ণের সঙ্গেই বিবাহ হয়েছে, এটা তো বোঝানো পাড়া কেউ বলেন কেন? বিবাহ হলেই কি হয়ে যাবে? এই তো আপনাদের কথা, বিবাহ হলেই, বিবাহ মানে একটা ভাবছি না, শোনো না, পরিহাস। সেইটা যে বিয়ে হয়েছিল, জীব গোস্বামী পাদ বলেছেন, যারা কৃষ্ণকে ঐশ্বর্য ভাবে ভাবনা করে তাদের এই যে লক্ষ্মী সহস্র শত সম্ভবান গোলক এবং গোকুল, আমি তো গোকুল হচ্ছে গোলক হচ্ছে গোকুলের বৈভব, সেখানে কিছু ঐশ্বর্য ভাব আছে। যারা বিবাহ হয়েছে তারা ওই নন্দ মহারাজের বাড়িতে গিয়েছে। ভক্তিনাথ ঠাকুর লিখে, শুনুন না, ভক্তিনাথ ঠাকুর লিখছেন কি, এই যে পারকীয় ভাব, এটা কি গোস্বামীগণের সম্মত? এই যে ৪র্থ শ্লোকতে চৈতন্য চরিতামৃততে বলছেন, তাদের মধ্যে যারা ঐশ্বর ভাব ছিল,
তারা এই গোলক হচ্ছে গোকুলের বৈভব, সেখানে বিবাহ আদি লীলা জীব গোস্বামী পাদ যেটা বলেছেন। আর গোকুলের অন্তরঙ্গ প্রকোষ্ঠতে সর্বদাই পারকের লীলা চলছে, ভক্তম ঠাকুর এটি বলেছেন। সুতরাং সব জায়গায় তো বিয়ে হয় নাই, তো হয়তো অনাধিকারীর জন্য বিবাহ, আর যারা অধিকারী ওদের জন্য ওই ভাব। রাধারানীর সঙ্গে বিয়ে হয়নি? ওই তো বললেন, তো কি বললেন? হয়নি? ভাত্রা গোজুত মঞ্জু বদনে দত্তের রাধারানীর সঙ্গে বিয়ে হয়নি? আয়ন ঘোষের বিয়ে করে শ্বশুরবাড়িটা হলো আয়ন ঘোষের সঙ্গে বিয়ে? ভাত্রা গোজুত মঞ্জু বদনে দত্তের একে 10,000 গাভী দিয়েই জটিলাকে সূর্য এই আয়ন ঘোষের সঙ্গে রাখি পূর্ণিমার দিন বাবার বাড়ি নিয়ে যাচ্ছেন। কইছে বিবাহের কথা বলেছেন কি? বিবাহ যদি হয়েছে তাহলে মাঝখানে নদী হয়ে যাচ্ছে কেন, এই হয়ে যাচ্ছে কেন? বলো। ভাত্রা গোজুত মঞ্জু বদনে স্নেহ দত্তালয়ন শ্রীদাম প্রতস্য জটিলান রাকাক্ষ রক্ষাক্ষণে। একটা নদী একটা হয়ে যাচ্ছে কেন, মাঝখানে ব্যারিয়ার হয়ে যাচ্ছে কেন? যদি বিবাহ হয়েছে তাহলে মাঝখানে নদী হয়ে যাচ্ছে কেন, বলি খাল হয়ে যাচ্ছে কেন? বিবাহ যদি হতো কৃষ্ণের সঙ্গে, তাহলে রাধারানী নন্দ ভবনেতে গিয়ে সেবা করতেন কেন? কনে করেন না কেন? তিনি জাওয়াট গ্রামেতে কেন যান? জাওয়াটে তো তার কি সম্বন্ধ? পায়খানা হয়ে গেছে, তারপরে বিচার কি করতে যান রাধারানী? বিবাহটা আমি আমার প্রশ্ন আমার কথার উত্তর দিয়ে তারপরে যাবতে যাচ্ছিলেন, এই যাওয়াটে কেন থাকে কার কাছে? যাবতে যাচ্ছিলেন যে শ্বশুর বাড়ি, তা তো লোকেরা তারা মনে করলো এত ঘটা করে যাবতে ওর সঙ্গে বিয়ে হয়েছে, অত বিয়ে হয়েছে, সেই জন্যই তারা কিন্তু আসলে আমি তো জানে না, আমি তো দাঁড়িয়ে পড়ছি। আচ্ছা, ভক্তেরই বা এই আকাঙ্ক্ষা কেন? বৃষভানুপুরে জন্ম লইব যাবটে বিবাহ হবে, এটা কেন? এটা কেন হবে? ভক্তেরই বা এই আকাঙ্ক্ষা বিবাহ হবে, এটা কেন? বৃষভানুপুরে জন্ম লইব যাবটে বিবাহ হবে। শুনুন, আবার চিন্তা করে বলবেন। বলছি ভালো লাগে, ভাঙতে হবে, গদা ভাঙতে হবে না এখন, আর ভক্তের ওই রসটা ভালো লাগে। যদি হরিস্মরণে সরসঙ্গমনা ওদের ঘরেও যদি বিলাস কুলুকুতু হলাম হবে। তারপরে থার্ড লাইনটা মধুর কোমল পদাবলী জয় দেব সরস্বতী। ওই সেজন্য আমি বলেছি সরস আর বিরস বলেছি। সরসঙ্গমনা এটা মায়াপুরে এসে গেল না? সরসঙ্গমনা যদি, তাহলে মায়াপুর ওঙ্কার যে আছে, কিন্তু এরা না যাচ্ছে সরং লেখা আছে, শ্লোক আছে, পতি সুতান্বয় ভ্রাতৃবান্ধবান অতি বিলঙ্ঘতে অচ্যুতাগতা। এই শ্লোকটা কেন? এর অর্থ কি হবে? পতি সুতান্বয় ভ্রাতৃবান্ধবান এগুলিকে ছেড়ে দিয়ে রাসস্থলিতে গিয়েছে, পতিকে সেবা করছে, আর ওরা পৌঁছে গেল রাসে। এটাগুলি কেন? চিন্তা করুন তো, পতিকে পরিবেশন করছে, পতির পায়ে দাঁড়াচ্ছে, আচ্ছা বেনু নিনাদ শ্রবণ করে ওরা সব ছুটলো কেন? ছেড়ে দিয়ে এর কি হবে? অর্থ করবেন, ভাগবত লাগবেন না? না, আপনি এই চিন্তা করছেন, আরো চিন্তা করে বলবেন, কালকে শক্তি সঞ্চারিত হয়ে যাবে, সে চলে গেলেই। তো খণ্ডন করলেন না, আপনার যুক্তি আবার উল্টো একটা দিচ্ছেন। আমার বৃন্দাবনে কোথায় বলেছিলেন, এই স্থলে এসে আমি স্বীকার করি, গোপীগণের বই বৃন্দাবনে বলেছিলেন, মনে হয় বলেছিলাম গোপীরা পার কি
গোপীরা পার্কিও আমি স্বীকার করি, আপনি বলেছিলেন। বৃন্দাবনে বলেছিলেন ওই যে গদমখণ্ডিতে আমি তো স্বীকার করি, বলেন তো। কিন্তু আপনাদের শাস্ত্রে আর দেখুন না, এই পঞ্চপাণ্ডবত ওই গোবিন্দ কুণ্ডের কাছে গোপীগণের পদধূলি পাবার জন্য বৃক্ষ হয়েছেন, এতে আর কি আছে। তবে উনার হচ্ছে যে পার্কিও কিরকম অনেক সঙ্গে রাধারানীর বৈশিষ্ট্যটা একটি ওই শ্লোকের মধ্যে আছে, রাধা মাধায় হৃদয়ে, আমার কথা রাধা হচ্ছে মাধায় হৃদয়ে তত্ত্যাজ সুন্দরী, আর রাধারানীর হচ্ছে সবচেয়ে রাধা আধায় হৃদয়ে তত্ত্যাজ ব্রজ সুন্দরী। এইটা তো বলছি। বলুন মানে বলছেন সম্যক ওর পক্ষের কথা, ওর পক্ষের কথা। ওরা কোথায় কোথায় গেল? ওরা এখন যাচ্ছে, আমরা তো চলে এসছি। ওরা এখন উনি এটা পরিবর্তন করতে পারেন। আরে তোমরা ছেড়ে দিয়ে চলে এসছে, আমাদের খালি চলে এসছে। আমরা তো চিড়ে খাবে এগুলো নিয়ে এলাম। মানে কিরকম আমি পরে তবে যাতে মেনে নিয়ে রাধারানীর বৈশিষ্ট্য স্নান করতে লেখিলে এই জন্য মহাপ্রভু বলেছিলেন, লেখিলে সেখানে আর ভয় ঘটিটা দিয়ে দেন, ঘটিয়ে এই যে ঘটে আছে ওইটা খুব ভালো আছে। বলছেন যে রাধে কাকুলি, বলছেন যে তোমার শ্যাম সুন্দর এসে আমার কাছে কাকুমার। আমার মনে হয় জয়দেব গোস্বামী সাধনার মধ্যে ভাবা অবস্থা পর্যন্ত দিয়েছে, আর এরা হচ্ছে একেবারে শুদ্ধ। এই জন্য তারই নিজেরই জ্ঞান, এই জন্য এদের ভয় নেই। ওনার এটা বলতে গিয়ে ভয় নেই, দেখছেন তো সব। এবং ওরা তাতে আসতে দেরি হবে। আমি তোমার পৃথিবীতে অনন্ত ব্রহ্মাণ্ড এইরকম ব্যাস দেখেছেন ব্যাস ব্যাস বললাম ব্যাসকে সকলে চিনে, ললিতা কে এ হচ্ছেন স্বরূপদাম ললিতার অবতার। তা তো নিত্য আছেন না, সাধারণ লোক ললিতাকে চিনে, ললিতার প্রকার, রাধার প্রকার সাথে যে ভাব, সেটা স্বরূপদামের মধ্যে নিত্য নিত্য। যদি আপনি আমাদের গুরু মহারাজকে গোস্বামী মহারাজ আসছেন কি কেউ আপত্তি নেই, আমার সন্তোষ করেছেন, আমার বলবার কি আপত্তি থাকতে পারে? কেন সম্মান? আমি কি বলবো ওরা কিছু আপত্তি করবেন? আমি বলছি, আমি কি বলবো যে আমার গুরু মহারাজ শ্রেষ্ঠার গোস্বামী মহারাজ নির্দিষ্ট কথা বলা তো আমার অপরাধ? কারণ আমি সে দেখবেন না, পরিষ্কার বলে দিচ্ছি, শিক্ষাগুরু দীক্ষাগুরু রাখতে, যার জন্য আমি একটা ফর্ম করা আছে দেখবেন, সেই জন্যই আমার আসলে লেখালি হয়ে গেছিল। আমি একটা ফর্মে লেখা আছে যে শিক্ষা আমার কথা হচ্ছে, যাই বললেন আমি একদিন আলোচনা দেখলাম এই গৌরী মঠে ভাঙনের কারণ লোক গুরু বাদ দেয়, কারণ গুরুর এত প্রাধান্য বেশি দিল, আর শিক্ষাগুলিকে আগে বাদ দেওয়ার মতো করে দিলেন। আমি পূর্বাদে কোটেশন দিয়ে চৈতন্য ভাগবত কোথায় দেখবেন 11 দফা একটা দিলাম যে শিক্ষাগুরু দীক্ষাগুরু এক পরিমাণে, এবং প্রভুপাদ নিজে লিখেছেন সম্বন্ধ জ্ঞানদাতা শিক্ষা দীক্ষাগুরু অভিধেয় সত্যাচার্য হলেন শিক্ষাগুরু। সুতরাং শিক্ষাগুরু যে কেউ প্রাধান্য বেশি, কারণ যিনি আমাকে বৃন্দাবনে সেবার অধিকার দেবেন, সে করেছেন আছে, ওই নিয়েই তো আমাদের চটে গেলেন সন্ত মহারাজ। আমি সুতরাং আমি সেদিকে এক চাই, কিন্তু আমার কথা পরিস্থিতি কি যে
পঞ্জিকা তো আমি কোনদিন এখনো আমি এডিট করে দেবেন, এডিট করতে শোন ভাড়া, আর শোনার সময় শোন নামের সময় নাম ছিল ভাগবন্ধ করছে। এখন যখন এটা প্রশ্ন এলো তখন ওরা বললে সোনমার যখন বললেন যে এরকম দেখো এই পুরুপাদের ধারা, এখন যদি বলে পুরুপাদ দ্বারা বাদ দিতে হইতে আপনার আগুন লাগিয়ে দেবেন। এখন পুরুপাদের ধারা যদি পরিবর্তন করে থাকে সোনমারাজ, তাহলে আমি বলতে পারি সোনমার ধারা আমরা মানতে পারছি। কিন্তু বিপদ হচ্ছে কি আমার ধরুন পঞ্জিকাটা হয়েছে পুরুপাদের সময় থেকে, তারপরে সোনমার করে গেছে। এখন সেইটি থেকে যদি কোনো পরিবর্তন হয় আমাকে বলুন, আমি নিশ্চয়ই মেনে নেব। এখন দেখুন মহারাজ, আপনি আপনার গুরুকে নিত্য সিদ্ধ মনে করছি। আমি না বলছি এটা ভুল, আমি কখনো করবো না। আমি সেটা চলে এই গুরু সম্বন্ধে যদি আমি নির্যান লিখি, আমি ভুল করে যার জন্য দেখবে না পোস্ট কথা এই গুরু বলে আমি সকালবেলা বন্দনা পর্যন্ত আমার নিজে লিখি না, গুরু মার্গ বলে জয় দিন গুরু মার্গ। আপনি কিন্তু অন্য গুরুকে ওই রকম ভাবে যদি বলেন নির্যান আর আপনার গুরু পাঠ করলে তখন লোক বুঝে আসছি তো আমারই আসছে, আমার সংস্কৃতি নষ্ট হচ্ছে, কারণ আমি তো শিক্ষা দিক করে রাগ করি মানি। হ্যাঁ, কিন্তু আপনারই সিদ্ধান্ত বিরুদ্ধ হচ্ছে। কিন্তু পরিস্থিতি করবো কি বলুন, করবেন কি যদি ওই রকম অসুবিধা হয় তো সকলকে সম্মান দিবেন। এখন সেটা তাহলে এখন কথা হচ্ছে এখন সম্মান দিয়ে আমি প্রস্তাব তুলবো। হ্যাঁ, কত বলে প্রস্তাব তুলবো? আপনি তো সাহসী নির্ভীক নির্ভীক আমি ছিলাম, কিন্তু নির্ভীক কত চারিদিকে বুঝলেন না এমন পরিস্থিতি আপনি সব করতে পারেন। ছিলাম আস্তে আস্তে করতে গেলে ওর জন্য যদি গদিও ছাড়তে হয় তাহলে ছেড়ে দিয়া ভালো। গদি যেতাম সহজ হওয়ার প্রস্তুত তবে আর কি। তবে আমার শোনেন গদিমা একবারে নাই চাই না, যদি সেই জন্য নিচেও চাইনি। আমরা জানি যে আপনি নির্ভীক লোক। আমি আমি বক্তব্য মোটেই না মহারাজ, কিছুই না। আমি তবে কথা হচ্ছে আমার একবার আমি বলছি এখানে আমার জন্য হয়েছে সেই না পারি বমি করতে, না পারি ভিড় না এই গেলে না পরস্পর আমি বলছি নিবেদন আমাদের। আমি বলবো আমি মহারাজ জানেন না, আমি এখানে খুব শান্তি পেয়েছি। কারণ কথা হচ্ছে আমি যেভাবে গড়েছিলাম দক্ষিণ ভারতে যে এখানে পলিটিক্স নিয়ে না অশান্তি শান্তি ছিল। আমরা তো মায়াপুর আশা জেগেছিল যে জ্যোতি মহারাজ মায়াপুরের প্রতি একটা মোহ আছে এই জন্যে। আর তার নইলে অ্যাকচুয়ালি তার বলছি যে বাংলাদেশে যে পরিস্থিতি দেখছি এত পলিটিক্স সাঁতুরিয়ে, আর এরা ইতিহাস পড়ে নাই, ইতিহাস থেকে কিছু শিখলো না। আজকে জানেন চৈতন্য আবার পরিস্থিতি এই কি মানুষই হয় ভক্তি নাই, এর মধ্যে তো কিছু থাকাই। এই তো বলছি তারা যা বলছিল আমাকে বলছি আমাকে যদি কেউ রেহাই দিতে পারতেন অ্যাকচুয়ালি শরীর দেখুন আপনি আলোচনা করুন যাতে সামঞ্জস্য আমি বলছি সেটা আমি তুলবো, আমি কথা বলবো সেটা তো কথা আমার ধারাটা অ্যাকচুয়ালি যদি আমি যখন পরিবর্তন করে থাকি আগে আমরা এই মুহূর্তে সেটা চেঞ্জ করবো। আমরা খুব বড় আশা নিয়েছিলাম। আমি সেটা আলোচনা আপনি যখন প্রবেশ করেছেন না না এটা যদি হৃদয়ে লাগে, শোনেন হৃদয়ে যদি লাগে তার প্রস্তাব করা উচিত। আমি এবার এই ধাম প্রযোগ কথা আলোচনা করবোই সুযোগ আছে। আমরা চাই বলছি আমি তো গৌরীয় ভীষণ কিন্তু আপনার এই প্রস্তাবটা আমি নিশ্চিত করার জন্য আমি আপনার করবার লিখি থাকি। আমি যদি খুব পরিবর্তন করি এখন বলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো, কিন্তু কথা জানেন তো কুসংস্কারের মানুষ বসবো থেকে থাকে। আমার প্রস্তাব বলুন মাঝে মাঝে তবে আমরা একত্র হয়ে করুন তো এই জন্য মিলন হয়। মায়াপুরে হলো কোনদিন কখনো করুন হলো কোন অকেশন নিয়ে করুন। আমি বলছি শুনেন এক মূল করুন, হয় ব্যাস পুজো নয় পুরো তিরুপতি নয় এরকম গৌরদিন ওর সময়টা না হলে অন্য কোনো যে কোনো আমি বলছি যে কোনো করুন। আমি তো এনাকে বলেছিলাম সেটা হলে বিরাট হয়, খুব ভালো। আমরা যদি প্রথমে নয় খুব অল্প ভাবে ইয়ানি যদি আমরা আমি যে বলেছিলাম যে একটা ফেডারেশন বলে যে হোক যে একটা থাক যেমন আমেরিকা নিয়ে মতো কনসেপ্ট অটোনমাস, প্রত্যেক অটোনমাস থাক, কিন্তু একটা সেন্ট্রাল আমাদের থাক অ্যাডভাইস বোর্ড, মানে পরস্পর সিনিয়রে অ্যাডভাইস দেওয়া চলা। এটা হলো আমারও নিবেদন। আমি মহারাজ এর আগেও সত্তা থাকুক তার মধ্যে মিলন, এটা বা মায়াপুর পঞ্জিকাগুলি এক রকমের আমি খুব সন্তুষ্ট করুন। কিছুই না, একটা কেবল সেন্ট্রাল বোর্ড করে তারা অ্যাডভাইস আছে, সিনিয়ররা কেবল অ্যাডভাইস দেবে যে দেখো এইভাবে চালাতে পুরো ধারাটা যা নষ্ট করো না, যা করো করো। আপনি লোকের উদ্ধার হবে মঙ্গল করুন। লোকগুলি ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে সত্যি তো মহারাজ আমি আমার কাল দিচ্ছি। এই মহারাজ আমাকে 2-3 বার বলেছেন